আমি তোমাকে এমন একটা রহস্য বলতে যাচ্ছি যা তোমার জীবন সব সময়ের জন্য বদলাতে পারে। যা কিছুই তুমি টাকার ব্যাপারে শিখেছো তা ভুল। তোমার জন্য একটা চ্যালেঞ্জ। আগামী 30 দিনে টাকা সম্পর্কিত কোনো একটা এমন কাজ করার হিম্মত করো যা করতে তুমি ভয় পাও। একটা বিনিয়োগের খাতা খোলো, একটা ছোট ব্যবসা শুরু করো, কিংবা আর্থিক শিক্ষার ব্যাপারে শিখতে শুরু করো। কিন্তু কিছু একটা করো। তোমার মাতা পিতা ভুল ছিল, তোমার শিক্ষকরা ভুল ছিল, সরকার, ব্যাংক, মিডিয়া সবাই তোমাকে মিথ্যা বলেছে। আর সবচেয়ে বড় বিষয়, তুমি তাদের উপর ভরসা করেছ। যদি আমি বলি এই মিথ্যা তোমাকে দারিদ্রতার মধ্যে ফাঁসিয়ে রেখেছে আর তুমি এটা অনুভব করতে পারছো না, তুমি মেহনতের সাথে কাজ করো, নিয়মের পালন করো, সবকিছু বৈধভাবে সঠিক করো, কিন্তু তুমি সেখানেই থেকে যাও যেখানে ছিলে। কেন? কারণ এই সিস্টেম তোমাকে ফাঁসানোর জন্যই বানানো হয়েছে। আজকে তোমাকে আমি এর থেকে বের হওয়ার তরিকা বলতে যাচ্ছি। ছোটবেলা থেকে আমাদের এটা বলা হয়েছে, মেহনত করো আর তুমি সফল হয়ে যাবে। কিন্তু যদি এটা সত্য হতো তবে কোটি কোটি মানুষ আজকেও কেন তাদের প্রয়োজনগুলোকে পূর্ণ করার জন্য সংঘর্ষ করছে? কেন এত মানুষ সারা জীবন মেহনত করে তবুও তাদের প্রয়োজনগুলোর জন্য সংঘর্ষ করতে থাকে? সত্য তো এটা যে এটা টাকা নিয়ে সবচেয়ে বড় মিথ্যা। আমি জানি এই চিন্তাকে চ্যালেঞ্জ করা কঠিন, কিন্তু যদি তুমি আর্থিক স্বাধীনতা চাও তবে তোমাকে এটা বুঝতে হবে, শুধু মেহনত দিয়ে ধনী হওয়া যায় না। দুনিয়ার সবচেয়ে ধনী লোকেদের দেখো, এলন মাস্ক, জেফ বেজোস, ওয়ারেন বাফেট, তারা কি এরকমই করেছে? হ্যাঁ, কিন্তু তাদের সফলতার রহস্য ঘন্টার পর ঘন্টা করা মেহনত নয়। তাদের আসল রহস্য হচ্ছে তারা তাদের সময় এবং টাকার ব্যবহার কিভাবে করতে হয় তা জানে। যেখানে অধিকাংশ মানুষ সময় বিক্রি করে টাকা কামায়, সেখানেই ওই লোকগুলো এমন সিস্টেম বানায় যা তাদের জন্য অটোমেটিক্যালি টাকা কামায়। আপনার আর্থিক স্বতন্ত্রতার সবচেয়ে বড় দুশ্মন কম টাকা থাকা না। এটা তো সরকার না, না তো ব্যাংক, বরঞ্চ এটা হলো ভয়। ওই লোকগুলো সম্পত্তি বানায় তাদের সময় বিক্রি করে নয়। এখন আপনার আশপাশে দেখুন, কত মানুষ আছে যারা ছোটবেলা থেকে কাজ করে যাচ্ছে, ত্যাগ করে যাচ্ছে, তবুও আর্থিকভাবে সংঘর্ষ করছে। ধনী এবং মধ্যবর্গীয় মানুষদের মধ্যকার পার্থক্য মেহনতের নয়, পার্থক্য হলো তারা টাকাকে কিভাবে ব্যবহার করে এটার। অধিকাংশ মানুষ সময়ের বদলে টাকা কামায় আর সব খরচ করে দেয়। তাদের কি হয়? বহু মানুষ ঋণে ডুবে থাকে, সঞ্চয় করতে পারে না, আর একটা সামান্য পেনশনের উপর নির্ভর করে আজীবন। আরো সবচেয়ে খারাপ বিষয় হলো তারা চিন্তা করে তাদের পরিশ্রম কম ছিল। ধনী লোকেরাও ভয় অনুভব করে, কিন্তু তারা ভয়ের পরও কদম ওঠায়। তারা তাদের নির্ণয়গুলোকে ভয়ের নিয়ন্ত্রণে আসতে দেয় না। এটাই এই সিস্টেমের সবচেয়ে বড় জাল, যা তোমাকে বিশ্বাস করায় সমস্যা তুমি। আসল সমস্যা হলো ভুল রণনীতি বা ভুল স্ট্র্যাটেজি। আমি এটা এজন্য বলছি কেননা আমি নিজে এই জালে ফেসেছিলাম। সেনাবাহিনী থেকে চাকরি ছাড়ার পর একটা সময় একটা কোম্পানিতে চাকরি করেছি আর সফলতার নিয়মগুলোকে পালন করেছি। আমি সকালে জলদি উঠতাম, সারাদিন মেহনত করতাম, যা বলা হতো তা করতাম, আর বেতন বাড়ার অপেক্ষায় থাকতাম। কিন্তু এত চেষ্টার পরও আমি আর্থিক রূপ থেকে দুর্বল ছিলাম। আমি দেখেছি আমার অনেক সহকর্মী যারা দশকের পর দশক ধরে কাজ করেছে, তারাও মাস শেষে টাকার চিন্তা করত। তখন আমি বুঝতে পারি কিছু একটা ভুল হচ্ছে। এরপর আমি ধনী লোকেদের টাকার ব্যাপারে দৃষ্টিকোণ বোঝা শুরু করি, আর আমার চিন্তা পুরোপুরি পাল্টে যায়। আর আমি বড় পরিবর্তন লক্ষ্য করি। ধনী লোক তাদের টাকাকে এমন সম্পত্তিতে লাগায় যা তাদের টাকা বানায়। যদি তুমি এই দৌড় থেকে বের হতে চাও তবে তোমাকে শুধু পরিশ্রম করার চিন্তা ছেড়ে বের হতে হবে। মেহনতের থেকে বেশি বুদ্ধিমত্তার সাথে কাজ করা শিখতে হবে। হয়তো তুমি চিন্তা করছো, কিন্তু আমাকে তো আমার খরচগুলোর জন্য কাজ করতেই হবে, আমি কিভাবে থামতে পারি? জবাব খুব সহজ। তোমার কাজ ছাড়তে হবে না, বরঞ্চ নিজের চিন্তাকে পাল্টাতে হবে। নিজের পুরো কামাই খরচ করার বদলে তার একটা অংশ বিনিয়োগ করুন। এটা শেয়ারে হতে পারে, ছোট ব্যবসায় হতে পারে, কিংবা কোনো এমন কৌশলকে শিখতে হতে পারে যা তোমাকে আর্থিক কামাই বাড়াতে সাহায্য করবে। সবচেয়ে জরুরি বিষয় হলো প্রথম কদম তোলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কর্মচারীর মানসিকতা থেকে বের হয়ে মালিকের মানসিকতা আপন করা। মার্ক কিউবান এর উদাহরণ দেখুন। সে ওয়েটার এবং সফটওয়্যার বিক্রেতা হিসেবে কাজ করত, কিন্তু গাড়ি এবং পার্টিতে টাকা খরচ করার বদলে সে আর্থিক শিক্ষার পেছনে বিনিয়োগ করে, নিজের ব্যবসা দাঁড় করায়। পরিণাম হিসাবে সে কোটিপতি হয়ে যায়, আর তাকে আর কখনো নিজের সময় টাকার বদলে বিক্রি করার প্রয়োজন পড়েনি। অন্যদিকে কত অভিনেতা এবং খেলোয়াড় যারা লাখ লাখ ইভেন কোটি কোটি টাকা কামাই করেছিল কিন্তু সবকিছু হারিয়ে ফেলেছে, কেননা তারা কখনো এটা শেখেনি টাকা কিভাবে তাদের জন্য কাজ করতে পারে। তো এখানে আপনার জন্য একটা চ্যালেঞ্জ, আগামী 30 দিন পর্যন্ত নিজের টাকাকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করুন। আপনার আয় এর কমপক্ষে 10 ভাগের 1 ভাগ এমন কোনো জিনিসে বিনিয়োগ করুন যা ভবিষ্যতে আপনাকে আয় দেবে। এটা বিনিয়োগের উপর কোনো বই হতে পারে, কোনো ছোট ব্যবসা হতে পারে, কিংবা কোনো নতুন কৌশল শেখা হতে পারে, কৌশলের কোর্স হতে পারে, কিন্তু কিছু না কিছু অবশ্যই করুন।
কারণ যদি আপনি শুধু মেহনত করতে থাকেন আর আপনার রণনীতি না পাল্টান, তবে পরিণাম সবসময় সেটাই থাকবে যা এতদিন ছিল। মনে রাখবেন, দুনিয়া সবচেয়ে বেশি মেহনত করা লোকেদের পুরস্কার দেয় না, বরঞ্চ একে যারা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করে তাদের পুরস্কার দেয়। এখন আপনি এই নলেজগুলোর সাথে কি করবেন? আপনি কি এগুলোকে ইগনোর করবেন আর ওই পুরনো রাস্তায় চলতে থাকবেন, নাকি আজকে কোনো এমন নির্ণয় নেবেন যা আপনার জীবন পাল্টাতে পারে? ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় স্কুলই সফলতার কুঞ্জি। খুব ভালোভাবে পড়াশোনা করো, ভালো মার্কস নিয়ে আসো, ডিগ্রি হাসিল করো আর জীবনে সফলতা নিশ্চিত। কিন্তু সত্য হলো, শিক্ষা প্রণালী আপনাকে বাস্তব দুনিয়ার জন্য প্রস্তুত করে না। এটা আপনাকে একজন ভালো কর্মচারী হতে শেখায়, কিন্তু আর্থিক দিক থেকে স্বতন্ত্র হতে শেখায় না। চিন্তা করুন, আপনি স্কুলে কত বছর ইতিহাস বিজ্ঞান পড়ার পেছনে পার করেছেন, আর মানি ম্যানেজমেন্ট, বিনিয়োগ করা কিংবা সম্পত্তি বাড়াতে কতটুকু পড়েছেন? হয়তোবা এক ফোঁটাও না। এর কারণ হলো, শিক্ষা প্রণালী কর্মচারীদের প্রস্তুত করতে তৈরি করা হয়েছে, উদ্যমী বা মালিক প্রস্তুত করতে তৈরি করা হয়নি। এটা আমাদের নিয়মের পালন করতে, আদেশ মানতে এবং স্থির চাকরি খুঁজতে শেখায়, কিন্তু কখনো এটা শেখায় না নিজের থেকে সম্পত্তি কিভাবে বানানো যায়। এখন চিন্তা করুন, যদি স্কুল বাস্তবে আর্থিক সফলতার গ্যারান্টি দিত, তবে এত বেশি ডিগ্রি ধারক ঋণে কেন ডুবে রয়েছে? এত মানুষ যারা উচ্চশিক্ষা প্রাপ্ত করেছে, তাদের মাসের শেষে নিজেদের বিল পরিশোধ করতে কঠিন পরিস্থিতিতে কেন পড়তে হয়? এর কারণ হলো, একাডেমিক জ্ঞান এবং আর্থিক শিক্ষা একরকম না। জটিল গণিত সমীকরণ সমাধান করা আপনাকে ঋণ থেকে বের হতে সাহায্য করে না। একটা উত্তম প্রবন্ধ লেখার ক্ষমতা আপনাকে বিনিয়োগ করা শেখায় না। ইউরোপীয় রাজা আর মুঘল রাজাদের ইতিহাস আপনাকে একটা লাভদায়ক ব্যবসা শুরু করতে শেখায় না। আর এটা কোনো কাকতালীয় বিষয় নয়। আমি অনেক কম বয়সে বুঝে নিয়েছিলাম পারম্পরিক শিক্ষা পর্যাপ্ত নয়। আমার জৈবিক পিতা, মানে আমার পোর ড্যাড, তিনি এই পারম্পরিক গতানুগতিক রাস্তায় চলেছেন। তিনি একজন বুদ্ধিমান শিক্ষিত ব্যক্তি ছিলেন আর সরকারের একটা উচ্চ পদস্থ পদে কর্মরত ছিলেন, কিন্তু তবুও তার কাছে সবসময় আর্থিক সমস্যা থাকতো। তিনি বিশ্বাস করত ডিগ্রি সফলতার কুঞ্জি, কিন্তু তিনি তার পুরো জীবন বিল ভরার জন্য সংঘর্ষ করতে করতে পার করেন। অন্যদিকে আমার ধনী পিতা, মানে আমার সবচেয়ে ভালো বন্ধু মাইকের পিতা, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তার কাছে কোনো ডিগ্রি ছিল না, কিন্তু সে কিছু এমন বুঝতে পারত যা আমার জৈবিক পিতা কখনো বুঝতে পারেনি। টাকার নিয়ম আলাদা হয়। একটা ভালো চাকরি খোঁজার বদলে তিনি তার নিজের ব্যবসা দাঁড় করান। একটা বেতনের জন্য কাজ করার বদলে তিনি নিজের টাকাকে নিজের জন্য কাজ করাতে চেয়েছিলেন। যেখানে আমার গরিব পিতা মানত স্থির চাকরির সুরক্ষা, এখানে আমার ধনী পিতা জানতেন আসল সুরক্ষা আর্থিক স্বতন্ত্রতাতে। যদি আপনার উত্তর কয়েক মাস হয়, তবে আপনি আর্থিকভাবে বন্দী, কিন্তু ভালো খবর হলো আপনি এর থেকে বের হতে পারেন। এর সমাধান সম্পত্তি বিনির্মাণ করা। আমি আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা এই ব্যক্তির কাছ থেকে শিখেছি। তিনি যখন লোকেদের আর্থিক নলেজ ছাড়া উচ্চশিক্ষার পেছনে লাখ লাখ টাকা খরচ করতে দেখতেন, তখন আমরা এই গম্ভীর সমস্যা সম্পর্কে বুঝতে পারি। রিসার্চ থেকে পাওয়া যায়, অধিকাংশ আমেরিকান একটা কঠিন পরিস্থিতিতে পড়লে $1000 বা $1,00,000 মতো ব্যবস্থা করতে পারে না। এটা বুদ্ধিমত্তার স্বল্পতা নয়, বরঞ্চ আর্থিক শিক্ষার স্বল্পতা। যদি আপনি এই চক্র থেকে বের হতে চান, তবে আপনাকে আপনার আর্থিক শিক্ষার দায় দায়িত্ব নিজের কাঁধে নিতে হবে। ভালো খবর হলো, শেখার জন্য আপনাকে সিস্টেমের পরিবর্তিত হওয়ার অপেক্ষা করতে হবে না। আমি কখনো রিচ ড্যাড পুয়ার ড্যাড লিখতে পারতাম না, আমি কখনো আর্থিকভাবে স্বতন্ত্রতা হাসিল করতে পারতাম না। ভয় আমাকে থামানোর পুরো চেষ্টা করেছে, কিন্তু আমি তাকে জিততে দেইনি। এখন আপনার জীবনের ব্যাপারে ভাবুন, কতবার আপনি শুধু ভয়ের কারণে সুযোগ হাতছাড়া করেছেন। আজকে ইন্টারনেট, বই এবং পাঠ্যক্রমের মাধ্যমে আপনার কাছে সমস্ত তথ্য উপলব্ধ আছে, যা আপনার আর্থিক স্থিতিকে বেটার বানাতে পারে। কিন্তু প্রথম কদম এটা স্বীকার করা যে স্কুল আপনাকে এর জন্য তৈরি করেনি। আপনার জন্য একটা চ্যালেঞ্জ হচ্ছে, আগামী 30 দিন পর্যন্ত প্রতিদিন কমপক্ষে 30 মিনিট টাকার ব্যাপারে শিখতে বিনিয়োগ করুন। কোনো বিনিয়োগ সম্পর্কিত বই পড়ুন, আর্থিক শিক্ষার সাথে সম্পর্কিত বই পড়ুন, ভিডিও দেখুন, ওই লোকেদের সাথে কথা বলুন যারা আর্থিকভাবে স্বতন্ত্রতা হাসিল করেছে, তাদের কাছ থেকে শিখুন। আপনার আর্থিক স্বতন্ত্রতা এই বিষয়টার উপর নির্ভর করছে যে আপনি আপনার জ্ঞানের ব্যবহার কিভাবে করেন এর উপর। অধিকাংশ মানুষ ঋণকে এমন দানব মনে করে যা তার আর্থিক স্থিতিকে খতম করে দেয়। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে কোনো মূল্যে ঋণ নেওয়া থেকে দূরে থাকতে হবে। ক্রেডিট কার্ড ঝুঁকিপূর্ণ, বা যদি আপনার কাছে টাকা না থাকে তবে কেনাকাটা করবেন না। কিন্তু খুব কম মানুষই জানে কিছু ঋণ এমন হয় যা আপনাকে ধনী বানাতে পারে। সমস্যা ঋণের মধ্যে নয়, বরঞ্চ সমস্যা একে ব্যবহার করার তরিকার মধ্যে। ঋণের দুটি প্রকারভেদ আছে, খারাপ ঋণ এবং ভালো ঋণ। খারাপ ঋণ সেগুলো যা আপনার পকেট থেকে টাকা বের করে বা আপনাকে এমন জিনিসের বদলে সুদ দিতে বাধ্য করে যেটা
কোনো আর্থিকভাবে লাভবান করে না কাউকে। আমি ঋণের টাকা দিয়ে ছোট ব্যবসা কিনেছি আর অল্প কিছু সময়ে সবকিছু হারিয়ে ফেলেছি। বাস্তবেই সবকিছু। ওটা ওই টাকা ছিল যেটাকে হারানোর ঝুঁকি আমি তুলতে পারতাম না। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি অসফল হয়ে গেছি। আর তখনই ভয় আমাকে থামানোর চেষ্টা করেছে। যেমন কোনো দামি গাড়ি কিনা যা প্রতিনিয়ত মূল্য হারাচ্ছে, অনাবশ্যক জিনিস কিস্তিতে খুব কেনাকাটা করা, কিংবা কিছু চিন্তা না করে ক্রেডিট কার্ডে খরচ করা। এটা আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দেয় যেখানে আপনি কেবল বিল শোধরানোর জন্যই কাজ করেন, আর বিপরীতে ভালো ঋণ আপনার পকেটে টাকা এনে দেয়। আজব লাগছে শুনতে, আমি বোঝানোর চেষ্টা করছি। মনে করুন আপনি সম্পত্তি কেনার জন্য ঋণ নিলেন, যে সম্পত্তিটা আপনি ভাড়ায় দিলেন। যদি ভাড়ার পরিমাণ আপনার মাসিক কিস্তির থেকে বেশি হয় তবে এই সম্পত্তি আপনাকে আয় দিচ্ছে। আপনি ঋণ নিয়েছেন কিন্তু বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করছেন। আরও একটা উদাহরণ দেওয়া যাক। একজন উদ্যমী যে ব্যবসা শুরু করার জন্য ঋণ নিচ্ছে, এটা জানার পরও যে তার কামাই ঋণের সুদের থেকে অনেক বেশি হবে। অধিকাংশ মানুষ কেবল খারাপ কার্যগুলোর ব্যাপারেই ঋণ নেয়, কারণ সিস্টেম এমনভাবে বানানো হয়েছে যে মানুষ উপভোক্তাবাদ এর মধ্যে ফেসে আছে। ব্যাংক এবং বড় কোম্পানিগুলো চায় আপনি খারাপ ঋণ নিন যাতে আপনি তার উপর নির্ভরশীল থাকেন। ক্রেডিট কার্ড এর সবচেয়ে বড় উদাহরণ। কত মানুষ ক্রেডিট কার্ডের ন্যূনতম কিস্তি শোধ করছে আর ভারী সুদের চক্করে ফেসে আছে। তারা এমন জিনিসের পেছনে টাকা খরচ করছে যা তাদের প্রয়োজন ছিল না, আর এখন তারা একটা শেষ না হওয়া ঋণ শোধরানোর জন্য কাজ করছে। এটাই আধুনিক বাস্তবতা। আমি এসব অনেক কঠিনভাবে শিখেছিলাম। শুরুতে আমার কাছে ভালো এবং মন্দ ঋণের পার্থক্য বোধগম্য ছিল না। আমি ওই সমস্ত জিনিসের জন্য ঋণ নিয়েছি যা কোনো লাভ দেয় না, এমনভাবে টাকা খরচ করেছি যা আমার কাছে ছিলই না, আর জলদি আমি এমন ঋণের মধ্যে ডুবে গেছি যা শোধরানো আমার কাছে অসম্ভব মনে হচ্ছিল। আমি মনে করতাম আমি আমার আর্থিক অবস্থার উপর নিয়ন্ত্রণ রাখি, কিন্তু সত্য তো এটা যে আমি তখন আমার আর্থিক ভুল ডিসিশনগুলোর গোলাম ছিলাম। যখন থেকে আমি ধনী লোকেদের ঋণের নীতি বুঝতে শুরু করি তখন আমি আমার ভুল বুঝতে পারি। একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, রিসার্চ থেকে জানা যায় টাকা হারানোর ভয় সমপরিমাণ টাকা ইনকাম করার খুশির তুলনায় মনোবৈজ্ঞানিক রূপে 2 গুণ শক্তিশালী হয়। আমি শিখেছি অন্যদের টাকা, যেমন ক্রেডিট কার্ড কিংবা বিনিয়োগকারীদের টাকা, যদি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা যায় তবে এটা সম্পত্তি বানানোর একটা শক্তিশালী উপকরণ হতে পারে। এর একটা অসাধারণ উদাহরণ হলো ডোনাল্ড ট্রাম্প। একটা সময় সে $1000 কোটি ঋণের নিচে ছিল, কিন্তু তিনি ঋণের ব্যবহার তার ফায়দার জন্য করছিলেন, আর সেখান থেকেই প্রচুর টাকা বানান। তিনি বড় বড় প্রজেক্টের জন্য বিনিয়োগ নেন, যার সাথে সে এত লাভ করে যে সুদ শোধরানোর পরও প্রচুর পরিমাণে মুনাফা হয়। এটাই হয় ঋণকে একটা লিভারেজ হিসেবে ব্যবহার করা। এখন আমি চাই আপনি আপনার আর্থিক অবস্থার ব্যাপারে চিন্তা করুন। আপনার কাছে এখন কোন কোন ঋণ আছে? তা কি আপনার আয় বাড়াচ্ছে নাকি আপনার কামাইকে খতম করছে? আপনি কি শুধু আপনার ঋণ শোধরানোর জন্য কাজ করছেন নাকি আপনি একে আপনার পক্ষে ব্যবহার করছেন? যদি আপনার কাছে মনে হয় আপনি খারাপ ঋণে ফেসে আছেন তবে একে পরিবর্তন করার সময় এসে গেছে। আপনার জন্য একটা চ্যালেঞ্জ দেই। আগামী 30 দিনে আপনার সমস্ত ঋণের বিশ্লেষণ করুন। এই ঋণগুলোকে চিনুন যা আপনাকে লোকসান করাচ্ছে, আর এগুলোকে শেষ করার পরিকল্পনা বানান। সাথেই ভালো ঋণের ব্যবহার করে ধন বানানোর তরিকা শেখা শুরু করুন। ধনী এবং গরিব মানুষের মধ্যকার পার্থক্য শুধু তাদের ইনকাম নয়, বরং তা হলো এরা উভয়ে তাদের টাকার ব্যবহার কিভাবে করে। আমি সবসময় বলি, ভয় হচ্ছে গরিব এবং ধনী লোকের মধ্যে সবচেয়ে বড় দেয়াল। টাকা হারানোর ভয়, অসফলতার ভয়, এবং এই ভয় যে লোকজন আপনার ব্যাপারে কি বলবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি করবেন? আপনি কি বাজে ঋণের গোলাম হয়ে সুদ শোধরাতে থাকবেন, নাকি এগুলোকে নিজের ফায়দার জন্য ব্যবহার করবেন? ভয় আপনাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, আর আপনাকে ওই জিনিসগুলোর মধ্যে আটকে থাকতে বাধ্য করে যেগুলো আপনার কাছে সুরক্ষিত মনে হয়। এর পরিণাম জীবনভর বিল শোধ করতে থাকাই হোক না কেন। ভয় আপনাকে এর মধ্যে আটকে রাখছে। এই ভয় লাখ লাখ মানুষকে তাদের কাজে ফাঁসিয়ে রাখে, যে কাজগুলো তারা অপছন্দ করে কিন্তু সেগুলোই বাধ্য হয়ে করছে। কখনো শেষ না হওয়া এই ভয় এমন এক জীবনে মানুষকে ফেলে দেয় যা তারা অতিবাহিত করতে চায় না। আমি এটা সব সময় দেখি। এমন লোক যাদের কাছে বড় বড় স্বপ্ন আছে কিন্তু তারা কখনো প্রথম কদমটা উঠায় না। এমন মানুষ যারা বিনিয়োগ করতে চায় কিন্তু টাকা হারানোর ভয়ে থেমে যায়। এমন লোক যারা ব্যবসা শুরু করতে চায় কিন্তু চেষ্টা করার আগেই হার মেনে নেয়, কারণ তাদের অসফলতার ভয় থাকে। যদি আপনি নিজেকে এগুলোর মধ্যে চিনতে পারেন তবে মনে রাখবেন আপনি একা নন। আমিও এমনটাই অনুভব করেছিলাম। যখন আমি পারম্পরিক রাস্তা ছেড়ে নিজের বৃত্তীয় স্বতন্ত্রতা বানানোর ফয়সালা করি তখন আমি ভয় পাচ্ছিলাম। আমার অসফলতার ভয় ছিল, সবকিছু হারিয়ে ফেলার ভয় ছিল। এটা ভয় ছিল যে আমি সক্ষম নই। কিন্তু আপনি কি জানেন, সফল লোক এবং
অসফল লোকেদের মধ্যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে পার্থক্যটা কি হয়? এর মানে হলো অধিকাংশ মানুষ বিনিয়োগ করতে কিংবা ব্যবসা শুরু করতে দূরে থাকে, কারণ সম্ভাব্য ক্ষয়ক্ষতির ভয় সম্ভাব্য লাভের খুশির থেকে বেশি পাওয়ারফুল হয়। এই প্রণালী আপনাকে কখনোই শেখাবে না, কারণ এটা চায় আপনি সব সময় এই জালে ফেসে থাকুন। কিন্তু এখন আপনার কাছে এই নলেজ আছে। প্রশ্ন হলো আপনি এর সাথে কি করবেন। কিন্তু যদি আপনি এভাবেই চিন্তা করতে থাকেন তবে আপনি কখনো সামনে এগোতে পারবেন না। কোনো মানুষ ঝুঁকি না নিয়ে ধনী হয় না। এখন আমি একটা কাহিনী বলবো যা আমাকে এই শিক্ষাটা সবচেয়ে কঠিনভাবে শিখিয়েছে। আমি যখন ছোট ছিলাম আমি এমন একটা বিনিয়োগ করি যা অনেক সম্ভাবনাময় আমার মনে হচ্ছিল। ভয় আমাকে বলছিল ছেড়ে দাও, সুরক্ষিত রাস্তা চয়েস করো, একটা চাকরি নাও এবং নতুন কিছু করার স্বপ্ন ভুলে যাও। কিন্তু আমি ভয়কে জিততে দিইনি। এর বদলে আমি আমার ভুল থেকে শিখেছি আর এগোতে থেকেছি। যদি আমি তখন হার মেনে নিতাম তবে কখনো আমি আমার সম্পত্তি বানাতে পারতাম না। কতবার আপনি নতুন কিছু করার ইচ্ছা পোষণ করেছেন কিন্তু চেষ্টা করার পূর্বেই নিজেকে থামিয়ে নিয়েছেন? কতবার আপনি সফল লোকেদের দেখেছেন আর চিন্তা করেছেন এটা আমার জন্য নয়? যদি আপনি আপনার পরিস্থিতি বদলাতে চান তবে আপনাকে ভয়ের সাথে আপনার সম্পর্ককে পাল্টাতে হবে। ভয় অদেখা করার বিষয় না, বরঞ্চ একে নিজের পক্ষে ব্যবহার করার শিল্প শেখার প্রয়োজন আছে। বোঝার চেষ্টা করুন, অসফলতা সফলতার প্রক্রিয়ার একটা অংশ। ভুল করা কোনো খারাপ বিষয় না, বরঞ্চ এটা শিক্ষার রাস্তা। আসল হার হলো যখন আপনি চেষ্টাই করছেন না। স্টিভ জবসকে দেখুন, তাকে তার নিজের তৈরি করা কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। সে হার মেনে নিতে পারত, কিন্তু তিনি অসফলতা থেকে শেখেন এবং আরো ক্ষমতাবান হয়ে ফেরত আসেন। কিংবা জেফ বেজোসকে দেখেন, যিনি একটা হাই ইনকামের চাকরি ছেড়ে দিয়ে নিজের গ্যারেজে অ্যামাজনে শুরু করেছিল। তিনি তার সমস্ত কিছু বাজিতে লাগিয়ে দিয়েছিলেন। তিনিও ভয় পাচ্ছিলেন, কিন্তু তিনি তারপরও কদম তুলেন। এখন আপনার চান্স। আপনি আপনার ভয়কে ক্ষমতা বানাতে পারেন, কিংবা আপনার আর্থিক স্বতন্ত্রতার পথে প্রথম কদম ওঠাতে পারেন। যে লোকটা সফল থাকে এবং যে অসফল থাকে তাদের মধ্যকার সবচেয়ে বড় পার্থক্য হলো সফল লোক ভয়ের পরও কাজ করে আর ফয়সালা করে। যদি আপনি শুধু বেতনের উপর নির্ভর থেকে জীবন পার করেন তবে আপনি একটা জালে ফেসে রয়েছেন। যদি আপনি শুধু আপনার খরচগুলোকে পূর্ণ করার জন্য কাজ করেন আর কখনো সঞ্চয় না করেন তবে আপনি বন্ধনে রয়েছেন। যদি আপনি বহু বছর পড়াশোনা করেছেন কিন্তু যে চাকরি আপনি করছেন সেটা আপনাকে আর্থিক স্বতন্ত্রতা দিচ্ছে না, তবুও আপনি ফেসে রয়েছেন। আর সবচেয়ে খারাপ বিষয় হলো আপনাকে শুধু এই একটা রাস্তাই বলা হয়েছে। পুরো সিস্টেম আপনাকে শুধু ওই জায়গায় আটকে রাখার জন্য বানানো হয়েছে যেখানে আপনি এখন আটকে আছেন। ছোটবেলা থেকে আপনাকে সমস্ত নিয়ম পালন করতে, আদেশ মানতে এবং প্রশ্ন না করতে শেখানো হয়েছে। আপনাকে পড়তে এবং চাকরি পেতে বলা হয়েছে, কিন্তু এটা শেখানো হয়নি ধন কিভাবে বানাতে হয়। আপনাকে বলা হয়েছে সফলতার জন্য কলেজ ডিগ্রি জরুরি, কিন্তু এটা কখনো শেখানো হয়নি টাকা আপনার জন্য কাজ কিভাবে করতে পারে। সরকার চায় আপনি তার উপর নির্ভরশীল থাকুন, ব্যাংক চায় আপনি ঋণের মধ্যে ডুবে থাকুন, কোম্পানি চায় আপনি অগ্রাধিকার দিয়ে সমর্পিত কর্মী হিসাবে তার আন্ডারে থাকুন। কেউ আপনাকে এটা শেখায় না যে এই অদৃশ্য জাল থেকে কিভাবে বের হবেন। আমার এটা বুঝতে বহু বছর লেগেছে। আমিও তাই করেছি যা আমাকে সঠিক বলে সবাই বলেছিল। আমি পড়াশোনা করেছি, কঠিন পরিশ্রম করেছি আর নিয়মের পালন করেছি, কিন্তু তবুও আমি ঋণের মধ্যে ডুবেছিলাম আর সামনে এগোনোর কোনো রাস্তা পাচ্ছিলাম না। সবকিছু তখন পাল্টেছে যখন আমি অনুভব করতে পেরেছি এই পুরো সিস্টেম আমার বিরুদ্ধে বানানো হয়েছে। তখন থেকে আমি সিস্টেমের নিয়ম পালন করা বন্ধ করে দেই আর আমার নিজের নিয়ম বানাতে শুরু করি। আপনি কি জানেন ধনী লোক আরো ধনী কেন হতে থাকে যেখানে গরিব লোক গরিবই থেকে যায়? কেননা ধনী লোকেরা এটা বুঝে গেছে সিস্টেমকে নিজের ফায়দার জন্য কিভাবে ব্যবহার করা যায়। তারা জানে টাকাকে শুধু কামানো নয় বরঞ্চ বাড়ানো জরুরি। তারা বেতনের উপর নির্ভর করে না, বরঞ্চ নিষ্ক্রিয় আয়ের স্রোত বানায়। ধনী লোক সম্পত্তিতে বিনিয়োগ করে, সেখানে গরিব লোক মন মাস্তিতে খরচ করে। আমাদের সামাজিক ব্যবস্থাও এই জ্ঞানের দুর্বলতার ফায়দা তোলে। করের উদাহরণ সবচেয়ে বাস্তব প্রমাণ। ধনী লোকেরা আইনের ব্যবহার করে তাদের ট্যাক্সকে কমাতে জানে, যেখানে মিডল ক্লাস এবং গরিব করের সবচেয়ে বড় অংশটা বহন করে। আপনি কতবার শুনেছেন ট্যাক্স পরিশোধ করা নৈতিক দায়িত্ব, কিন্তু যেটা আপনাকে বলা হয় না তা হলো ধনীরা এই খেলাকে আলাদাভাবে খেলে। তারা কোম্পানি বিনিয়োগ এবং আইনের উপর ব্যবহার করে তাদের করগুলোকে ন্যূনতম রাখে। সম্পত্তি ওই জিনিস যা আপনাকে টাকা কামিয়ে দেয়। এক্ষেত্রে আপনার ওই ইনকামের জন্য আলাদাভাবে কাজ করতে হয় না। এমন সম্পত্তির মধ্যে বিনিয়োগ রয়েছে ভাড়ায় দেওয়া সম্পত্তি, কিংবা নিজের ব্যবসা, কিংবা আপনার নিষ্ক্রিয় আয় বা প্যাসিভ ইনকামের সোর্স শামিল হতে পারে। এর মধ্যে অধিকাংশ মানুষ নিজের পুরো জীবন কাজ করে পার করে, নিজের সম্পত্তির একটা বড় অংশ সরকারকে দিতে থাকে। এখন চিন্তা করুন, যদি আপনি আজকে কাজ করা বন্ধ করেন তবে কতদিন পর্যন্ত বেতন ছাড়া জীবিত থাকতে পারবেন?
এখন থেকে একটা টেস্ট করুন। কাগজ এবং কলম নিন এবং লিখুন আপনার ইনকামের কতটুকু অংশ সম্পত্তি তৈরিতে যায় এবং কতটুকু দুনিয়াদারির খরচে। আপনি কি এমন কোনো জিনিসের বিনিয়োগ করছেন যা ভবিষ্যতে আপনাকে লাভ দিতে পারে? যদি আপনার উত্তর হিসেবে কিছু না পান, তবে আপনার একে দ্রুত পরিবর্তন করার প্রয়োজন আছে। আসন্ন 30 দিন আপনি কমপক্ষে 10 ভাগের 1 ভাগ টাকা বিনিয়োগ করার সংকল্প নিন, যা ভবিষ্যতে আপনাকে লাভ দিতে পারে। এটা একটা ছোট বিনিয়োগ হতে পারে আর্থিক শিক্ষার কোর্স কিংবা ব্যবসা যা আপনি শুরু করতে চান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম কদম উঠান। আপনি কি ওই নিয়মগুলো পালন করতে থাকবেন যা আপনার উপর গছিয়ে দেওয়া হয়েছে, নাকি আপনি আপনার নিজের নিয়ম নিজে বানিয়ে আর্থিক স্বাধীনতা হাসিল করবেন?